ধান অথবা গম অথবা ভুট্টা এই দিকে না গিয়ে নির্বাচন কমিশন আপনাদেরকে প্রায় 50টার মতো প্রতীক সাজেস্ট করেছে। এর মধ্যে থেকে যে কোনো একটা প্রতীক নিয়ে আপনারা নির্বাচন করেন। পিআরের যে দাবি এইটা এক ধরনের মানে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ পিআর কি এটা বুঝেই না। এটা কিন্তু এনসিপির সমর্থিত সরকার, এটা আপনি বলতে পারেন। বাট কোনো উপদেষ্টার প্রতি বিএনপির বা আমাদের কোনো ধরনের কোনো প্রতিহিংসামূলক কোনো উদ্দেশ্য নেই। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর কিন্তু জামায়াত শিবিরের সমর্থিত। সুতরাং তাদের লেভেল প্লেইং ফিল্ড নেই, এইটা বলা এক ধরনের হাস্যকর। সংবিধান যদি পরিবর্তন করতে হয় আপনাকে, তাহলে একটা সংসদ লাগবে। সার্বভৌম সংসদই পারে সংবিধান পরিবর্তন করতে। সেই জন্য আগে প্রয়োজন হচ্ছে জাতীয় নির্বাচন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এইচ.এম. আবু জাফর। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ও বাণিজ্য প্রতিদিনের অর্থ বাণিজ্যের দর্শকদেরকে। আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে। বিএনপির দীর্ঘদিনের দাবিও ছিল জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ। তো এই নির্বাচনের আগেই, কয়েক মাস আগেই জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিভাবে? দেখেন, বাংলাদেশের মানুষ গত 3টি নির্বাচনে কিন্তু ভোট দিতে পারেনি। সেজন্য ভোট দেওয়ার জন্য তাদের যে গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সেটা প্রতিষ্ঠার জন্য মানুষ লড়াই সংগ্রাম করেছে। আমরা গত 15 বছর লড়াই সংগ্রাম করেছি ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য। একটা গণ অভ্যুত্থান হয়েছে, সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের কিন্তু আকাঙ্ক্ষা এখন ভোট দেয়া। সে তার ভোট স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে চায়, তার মতামত প্রয়োগ করতে চায়। আগামীর রাষ্ট্র কেমন হবে সেই বিষয়ে মতামত দেওয়ার জন্যই সে একটা ভোটের প্রয়োজন আমরা মনে করি। এবং বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ সবাই চায় যে একটা ভোট যত দ্রুত সম্ভব সেটা হওয়া উচিত। এখন আপনি বলছেন যে জামায়াত ইসলামী বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তারা কেন বলছে আমরা জানি না। তবে আমরা এটা বলতে পারি, হয়তো তারা দেখা যাচ্ছে তাদের তো জনসমর্থন নেই। অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে তাদের জনসমর্থন কিন্তু দেখা গেছে। কোনো একটা নির্বাচনে লাস্ট যেই নির্বাচনটা হয়েছে, মানে যেটা আসলে সকলের অংশগ্রহণে নির্বাচনটা হয়েছে, যদিও সেই 2008 সালের ডিসেম্বরের নির্বাচন, যদিও সেই নির্বাচন নিয়েও এক ধরনের বিতর্ক আছে। তারপর সেই নির্বাচনে কিন্তু জামায়াত ইসলামের ভোট ছিল 4%। সুতরাং সেটা হয়তো কম বেশি এখন বাড়তে পারে। তো তার জনসমর্থন কম, স্বাভাবিকভাবেই সে এই নির্বাচনটাকে সে এখনই চাচ্ছে না, অথবা এটাকে প্রলং করতে চায়। এই জন্য সে লেভেল প্লেইং ফিল্ড এটা নাই। আপনারা দেখবেন বিভিন্ন অজুহাতে তারা কিন্তু নির্বাচন পিছাতে চেয়েছে। এর আগে তারা বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন আরে পরে হোক, এটা কিন্তু তারা চেয়েছে। তার মানে হচ্ছে তাদের জনসমর্থন নাই, সেই জন্য তারা হয়তো জিততে পারবে না, সেই ভীতি থেকে এটা বলে। আরেকটা জিনিস বললাম যে লেভেল প্লেইং ফিল্ড, যেটার সাথে প্রশাসন ইনভলভ থাকে, সেই প্রশাসনের যে এই 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রশাসনে নিয়োগ, বদলি, পদোন্নতি, এইগুলো কিন্তু তাদের লোকদেরকেই সকল জায়গায় বসানো হয়েছে। প্রশাসনের ম্যাক্সিমাম জায়গাতে আপনারা দেখবেন তাদের যদি 5 জন লোক থাকে, সেই 5 জনকেই টপ পজিশনে কিন্তু দেয়া হয়েছে। আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর কিন্তু জামায়াত শিবিরের সমর্থিত। সুতরাং তাদের লেভেল প্লেইং ফিল্ড নেই, এইটা বলা এক ধরনের হাস্যকর। যেখানে প্রশাসনে তাদের যে লোক আছে তারা সবাই, অনেকেই কিন্তু তাদের তালিকা থেকে ডিসি হয়েছে। নির্বাচনটা কারা করে? ডিসি, ইউএনও, ওসি, তারাই তো সরকারের দিক থেকে মূল ফোর্স। এই ফোর্সটা কিন্তু তাদের ফেভারে, তারাই কিন্তু এদেরকে নিয়োগ করেছে। ম্যাক্সিমাম জায়গার ডিসি কিন্তু জামায়াত ইসলামের
যে তালিকা, তারা যে তালিকা দিয়েছে সে তালিকা থেকে হয়েছে। সুতরাং এটা একটা অবান্তর প্রশ্ন। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে আপনার কাছে মনে হচ্ছে? আমরা মনে করি যে আমাদের সকল রাজনৈতিক দল সকলের সদিচ্ছা থাকলে এই মুহূর্তে কোনো প্রতিবন্ধকতা নেই। যে প্রতিবন্ধকতা ছিল সেটা ছিল ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখনো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা চায় যে এই নির্বাচনের বিরুদ্ধে তারা এখনো ষড়যন্ত্র করছে। বাট আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছি, যে সমস্ত রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে লড়াই সংগ্রাম করেছি, আমরা ঐক্যবদ্ধ থাকলে এই নির্বাচনে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। একটি কথা গত 2-3 দিন ধরে খুবই আলোচিত হচ্ছে যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি নিজেও একটা সময় উপদেষ্টা ছিলেন, তো তিনি দাবি করছেন যে অনেক উপদেষ্টাই সেফ এক্সিটের কথা ভাবছেন, নিজের নিরাপত্তার কথা ভাবছেন, বিভিন্ন দলের সঙ্গে তারা নেগোসিয়েশন করছেন। আসলে কেন এই ধরনের সেফ এক্সিটের কথা আসছে? কার সঙ্গে এই যোগাযোগ হচ্ছে? এইটা মানে নাহিদ ইসলামই বলতে পারবে যে আসলে কেন উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন। তবে আমরা যেটা বলতে পারি তার বক্তব্য থেকে, রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমরা বলতে পারি যে সেফ এক্সিটের কথা বলতে পারে হয়তো এখানে সে মানে মিন করতে পারে যে উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো দুর্নীতি করেছে, দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, বা অবৈধভাবে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, তো তাদের কথা বুঝাতে পারে। আরেকটা জিনিস হইতে পারে এইটা এক ধরনের একটা হুমকিও হইতে পারে উপদেষ্টা বা অন্যদের প্রতি, তাদের এক ধরনের হুমকিও হইতে পারে যে আমরা কিন্তু এটাকে মেনে নেব না যদি কারোর সাথে এই সেফ এক্সিটের জন্য, যেটা সে উল্লেখ করছে যে অনেক রাজনৈতিক দলের সাথে অলরেডি তার আঘাত করেছে, এটা নাহিদ ইসলামের বক্তব্যে আসছে। তো যদি দুর্নীতির প্রশ্ন আমরা ধরি, এইটা কিন্তু নাহিদ ইসলামের বিরুদ্ধে কিন্তু অনেক রাজনৈতিক দল কি আওয়ামী লীগ থাকতে উইদাউট আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগ না। এই যেই নির্বাচনের কথা বলছে, এখন যেই প্রসঙ্গে বলছে যে যাদের সাথে এই যোগাযোগ, সেখানে এই প্রক্রিয়ার মধ্যে যারা রাজনৈতিক দল আছে তারা এবং আওয়ামী লীগের সাথেও কারো কারো যোগাযোগ থাকতে পারে, এটা তারা হয়তো নাহিদ ইসলামের আশঙ্কা আছে। এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে উপদেষ্টারা কোন উপদেষ্টা শঙ্কা থাকতে পারে যে আমি বিপদে পড়বো? কোনো উপদেষ্টাই শঙ্কায় থাকবে না। আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, তারেক রহমানের পক্ষ থেকে কারোই কোনো আশঙ্কা নেই, উপদেষ্টাদের কোনো আশঙ্কা নাই। কারণ হচ্ছে উপদেষ্টারা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকলের মোটামুটি অনেকেরই মতামতের ভিত্তিতে, যদিও এটা একটা দল, যদি রাজনৈতিক দল বলি, এটা কিন্তু এনসিপির সমর্থিত সরকার, এটা আপনি বলতে পারেন। বাট কোনো উপদেষ্টার প্রতি বিএনপির বা আমাদের কোনো ধরনের কোনো প্রতিহিংসামূলক কোনো উদ্দেশ্য নেই। আমাদের দ্বারা কোনো উপদেষ্টার কোনো আশঙ্কা নেই, কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং আমরা এটা বলবো না, এটা নাহিদ ইসলাম বলতে পারে যে আমরা কোন উপদেষ্টাকে টার্গেট করবো, কোন উপদেষ্টাকে টার্গেট করবো না। আমরা কাউকেই টার্গেট করবো না, কারণ তারা যদি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন বাংলাদেশে দেয়, বাংলাদেশের মানুষ, আপনি তো অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 2 দিন আগে বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে কিন্তু দেখছেন বাংলাদেশের জনগণ যা চাবে তাই হবে। বাংলাদেশের জনগণ যদি কারো বিচার চায়, ফ্যাসিস্ট হাসিনার বিচার অবশ্যই চায়, জনগণ বিচার চায়, মানে আমরাও বিচার চাই। ঠিক একইভাবে উপদেষ্টারা যদি মনে করে, বাংলাদেশের জনগণ মনে করে যে উপদেষ্টারা যদি কোনো দুর্নীতি করেছে, সেটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মানে কি বলে বিচার হবে, তাদের বিচার হতে পারে। এখানে বিএনপির কোনো কারো প্রতি কোনো প্রতিহিংসা নাই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে জুলাই সনদ নিয়ে, তো জুলাই সনদ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। ব্যক্তিগত মতামত, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন চলছিল, জুলাই মাসের 24 তারিখে আমাকে ডিবি পুলিশ তুলে নিয়ে আসছিল। তখন আমি জুলাই আন্দোলন করতে গিয়ে আমি আহত ছিলাম, আমার হাত ভাঙা ছিল, সেই অবস্থায় আমাকে গ্রেপ্তার করেছিল। সুতরাং জুলাই নিয়ে আমাদের প্রত্যাশা রয়েছে। আমরা চাই এইটার একটা আইনি ভিত্তি, ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে, সেখানে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এটার একটা আইনি ভিত্তি থাকুক, কিন্তু সাংবিধানিক যে নিয়ম রীতি আছে তার মধ্যে থেকে অনেকে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায়, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এখন তো একটা নির্বাচিত সরকার নেই, এই মুহূর্তে তো দেশে নির্বাচিত সরকার বিরাজ করছে না। সুতরাং সংবিধান যদি পরিবর্তন করতে হয় আপনাকে, তাহলে একটা সংসদ লাগবে। সার্বভৌম সংসদই পারে
সংবিধান পরিবর্তন করতে। সেই জন্য আগে প্রয়োজন হচ্ছে জাতীয় নির্বাচন, তারপরে আপনি বলছেন যে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন, কিন্তু বিএনপি এই স্ট্যান্ডে ছিল যে আগে জাতীয় নির্বাচন হবে, সংসদে গিয়ে সংবিধানের যে সংশোধনীগুলো আছে সেগুলো সংসদে পাশ হবে। তো বিএনপিও তো সর্বশেষ যে বৈঠক হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে, সেখানে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের দিনই একটা গণভোট হইতে পারে, সেই গণভোটে দেশের মানুষ রায় দেবে জুলাই সনদ পাশ হবে কি হবে না। না না, এইটা পরবর্তীতে সর্বশেষ মিটিংয়ে এটা দেয়া হয়েছে এবং আমরা এটার সাথে একমত। সমস্ত রাজনৈতিক দলের সাথে এতদিনের আলোচনার প্রেক্ষিতে বিএনপি এটার সাথে একমত, কিন্তু সেই গণভোটটা যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই হতে হবে। এর আগে বা পরে করলে একটা নির্বাচন করতে অনেক খরচের প্রয়োজন আছে, অনেক লোকবলের প্রয়োজন। তো এইটা অতিরিক্ত রাষ্ট্রের খরচ করার কোনো প্রয়োজন নেই। এটা যেদিন জাতীয় নির্বাচন হবে একই দিনে সরকার চাইলে একই দিনে একটা গণভোট দিতে পারে, সেই গণভোটের মাধ্যমে যেই ফলাফল আসবে তার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যেই সনদটি মূলত বাস্তবায়ন হবে ওই সনদের উপরে আবার দেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যে 30টি রাজনৈতিক দল এতদিন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে, এই 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই জুলাই সনদে স্বাক্ষর করবে। তো এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী আমি দেখলাম যে দাবি করেছে যে যদি জুলাই সনদে পিআর পদ্ধতিতে নির্বাচন না থাকে, এই কথা যদি উল্লেখ না থাকে, তাহলে তারা বিকল্প চিন্তা করতে পারে। এইটা তাদের এক ধরনের কি বলে দর কষাকষির দাবিও হতে পারে বা অন্য কোনো পলিটিক্যাল স্ট্যান্ড থাকতে পারে। বাট এখন সর্বশেষ যেই বৈঠক হয়েছে সেই বৈঠকে হয়তো তাদের এই দাবি, আগে তারা যতটা এই দাবির প্রশ্নে অনেক বেশি অনড় ছিল সেখান থেকে হয়তো কিছুটা তারা সরে আসছে। বাট এই যে পিআরের যে দাবি, এইটা এক ধরনের মানে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ পিআর কি এটা বুঝেই না। প্রথমত হচ্ছে আপনি যেই দেশকে নেতৃত্ব দেবেন সেই দেশের মানুষকে তো বুঝতে হবে আপনি কি চান, এটা তো মানুষকে বুঝতে হবে। মানুষ যদি না বুঝে আপনি সেই প্রক্রিয়া, সেই ধারা, সেটা আপনি কোথায় প্র্যাকটিস করবেন? মানুষ বুঝতেছেই না যে পিআর আসলে কি। আর পিআরের জন্য বাংলাদেশ এখনো পিআরের জন্য উপযোগী হয়ে ওঠে নাই। যদি অদূর ভবিষ্যতে কখনো বাংলাদেশ এই পিআরের জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত হয় তখন এটা হতে পারে। বাট এই মুহূর্তে পিআর বাংলাদেশের জনগণ বুঝে না, সুতরাং পিআর এই মুহূর্তে পিআরের দাবি মেনে নেওয়া এটা অযৌক্তিক। পিআরের পক্ষে বিপক্ষে তো অনেক আলোচনা শুনলাম, অনেক যুক্তি শুনলাম। তো এই দাবিতে জামায়াতে ইসলাম এখনো অনড় অবস্থানে রয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? তারা আসলে পিআর ছাড়া নির্বাচনে যাবে না এরকম কি মনে হয়? এটা জামায়াত ইসলামী বলতে পারবে যে পিআর ছাড়া তারা নির্বাচন যাবে কি যাবে না। কারণ তবে আমরা মনে করি যে তারা নির্বাচনে যাবে। এর কারণ হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়ে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা, নির্বাচনী কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছে আরো আগে থেকেই। আপনি বলতে পারেন যে মানে অন্যান্য রাজনৈতিক দলের সকল দলের আগে থেকে কিন্তু জামায়াত ইসলামী এই আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করেছে এবং তারা কিন্তু তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি তারা নির্বাচন করবে। আর এই পিআরের যে দাবি, এটা হয়তো কোনো ইস্যুতে পর্দার অন্তরালে কোনো দর কষাকষি তারা করতে চায়, সেই জন্য তারা হয়তো পিআরের দাবিকে সামনে আনে। বাস্তবিক অর্থে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় আমরা দেখলাম যে 3 জন বিদেশি রাষ্ট্রদূত বৈঠক করেছে। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি ব্যক্তির বাসায় বৈঠক। তিনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন, এখনো আছেন, আগামী রাজনীতিতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা বা তাদেরকে কোন পদ্ধতিতে আনা হবে সেই ধরনের আলোচনা হয়েছে, এরকম আলোচনাও বাতাসে ভেসে বেড়াচ্ছে। আপনার কি মনে হয়? দেখেন, কূটনীতিকরা অনেকের সাথেই সাক্ষাৎ করে, তবে যেই সাক্ষাতের খবরটি বেরিয়েছে এটা ব্যক্তিগত সাক্ষাৎ ছিল। এটা একটা ব্যক্তিগত সাক্ষাৎ ছিল, অথবা এটার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা এটা আমরা জানি না। ব্যক্তিগত সাক্ষাৎ কূটনীতিকরা করতেই পারে। সেটা এমনও হতে পারে যে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা, একই সাথে সে অন্যান্য মানে ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের ছিল, প্রতিনিধি ছিল, সেই হিসেবে বা পরিবেশ নিয়ে সে কাজ করে। এই সব ইস্যুতেও তার সাথে আলোচনা কিন্তু হতে পারে। বিষয়টা যে রাজনৈতিক আলোচনাই হয়েছে সেটা তো আমরা জানি না, এটা নিশ্চিত করে বলাও যায় না। তবে আমরা বলবো, আপনি যে বললেন যে নির্বাচনে তাদেরকে নিয়ে আসার জন্য, আওয়ামী লীগের মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের প্রধান পালিয়ে গেছেন, সে আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে। সুতরাং এই মুহূর্তে
আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, মানে তাকে আর নির্বাচনে নিয়ে আসার, কারণ তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং এখন এই যে গণহত্যার বিরুদ্ধে তারা যে গণহত্যা করছে সেই গণহত্যার বিচার চলছে, সেই বিচারে যদি দল হিসেবে আওয়ামী লীগ কনভিক্টেড হয় তাহলে আওয়ামী লীগ তো নির্বাচনে আসার কোনো প্রশ্নই আসে না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে বারবার আশঙ্কার কথা বলছে বিএনপি, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারপরেও কেন এই শঙ্কার জায়গাটা কেন থাকছে? এর পেছনে রাজনীতিটা আসলে কি? দেখেন, নির্বাচন যতদিন না হয় সবার এক ধরনের উৎকণ্ঠা থাকেই, কিন্তু যে নির্বাচন একটা অনেকদিন যাবত মানুষ ভোট দিতে পারছে না, সেই নির্বাচনটা হবে। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের আশঙ্কা, এটা কিন্তু সবসময় যে হয় এরকম না, কিন্তু অনেক সময় দেখা যায় যে নির্বাচনকে বানচাল করার জন্য অনেকে অনেক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায়, অনেক বক্তব্য দেয়, সেটার প্রত্যুত্তরে এটা বলা হয়। তবে এই মুহূর্তে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। সর্বশেষ আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, জানতে চাই, দর্শককেও জানাতে চাই, সেটি হচ্ছে আমরা জানি যে এনসিপি গঠন হওয়ার পর থেকেই তারা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়ে আসছিলেন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে শাপলা প্রতীক জাতীয় নির্বাচনে কাউকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া যাবে না, আইনি জটিলতা রয়েছে। সেক্ষেত্রে তারা আবার বলেছে যে শাপলা যদি না দেওয়া হয় তাহলে ধান প্রতীক তারা চেয়েছে। ধান প্রতীক চাওয়ার পরে আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আবার বলেছেন যে হঠাৎ কেন শাপলা ছেড়ে ধান নিয়ে টানাটানি। আপনার কি মনে হয় এর পিছনে রাজনীতি কি? এটা মানে একেবারে এটা একটা অযৌক্তিক এবং হাস্যকর দাবি যে শাপলা ছেড়ে ধান। আপনি প্রথমে আসেন শাপলার কথায়। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেয়, তার যে নির্বাচন কমিশনের প্রতীক মানে তালিকাভুক্ত যে প্রতীক আছে সেই প্রতীকের মধ্য থেকেই রাজনৈতিক দলগুলোকে এই যে প্রতীক বরাদ্দ দেয়। সুতরাং নির্বাচন কমিশনের তালিকার মধ্যে শাপলা নেই, তো শাপলা কিভাবে তাদেরকে দিবে? তাহলে তারা কি রাষ্ট্রের আইন মানে না, দেশের আইন মানে না? দেশের আইন যদি তারা না মানে, রাষ্ট্রের আইন যদি তারা না মানে, তারা এই বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে? এইটা তো আমরা মনে করি এটা এক ধরনের ফ্যাসিস্ট কালচার। তাদের মধ্যে এক ধরনের ফ্যাসিস্ট কালচার বিরাজ করছে যে তাদের এটা লাগবেই। আর জনগণ যদি আপনাকে পছন্দ করে, জনগণ যদি আপনাকে ভালোবাসে, কলা কাপ্রিস মার্কা আপনাকে কিন্তু ভোট দিতে পারে, তাই না? সেক্ষেত্রে প্রতীক কিন্তু এত বড় ইস্যু না। প্রতীক জনপ্রিয় হয় আপনার কার্যক্রমের মধ্য দিয়ে। আপনি হয়তো ধানের শীষের জনপ্রিয়তা দেখে ভয় পাচ্ছেন। ধানের শীষ তো আর একদিনে এই জায়গায় আসেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে, এবং 3 বার এই দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের কাছে গিয়ে এই প্রতীক নিয়ে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আজকে ধানের শীষ এই জায়গায় এসেছে। সুতরাং আপনি এখন নতুন, আপনি শুরু করেছেন। আমরা আপনাকে বলবো, এনসিপিকে বলবো যে আপনার রাষ্ট্রের আইন, দেশের বিদ্যমান আইন, সেইটা মেনে আপনারা রাজনীতি করার চেষ্টা করেন। আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আপনারা এই জুলাই আন্দোলনে ছিলেন, বাট আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আগে ফ্যাসিস্টের সাথে ছিলেন, অনেকেই। সুতরাং আপনারা এই ফ্যাসিস্ট কালচার ধারণ করলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ফ্যাসিস্টদের মতোই প্রত্যাখ্যান করবে। এই প্রতীক ধান অথবা গম অথবা ভুট্টা এই দিকে না গিয়ে নির্বাচন কমিশন আপনাদেরকে প্রায় 50টার মতো প্রতীক সাজেস্ট করেছে। এর মধ্যে থেকে যে কোনো একটা প্রতীক নিয়ে আপনারা নির্বাচন করেন। আপনারা জনপ্রিয় হলে মানুষ আপনার প্রতীকে, আপনি যে প্রতীক নেবেন সেই প্রতীকই আপনাকে ভোট দিবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।